আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনুমন্ত্রী আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের গণমাধ্যমগুলোর সংবাদ শিরোনাম দেখে প্রশ্ন উঠতে পারে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর কি নিষেধাজ্ঞা উঠে গেছে? গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে শোক মিছিল শেষ পর্যন্ত হয়ে যায় জয় বাংলা আর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নামে স্লোগান মুখর মিছিল। একাধিক সূত্র বলছে, মোশাররফ হোসেনের জানাজাকে ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগের এমন বড় ধরনের শোডাউন সরকার উচ্চ মহলকে ভাবিয়ে তুলেছে। এতদিন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ঝটিকা মিছিল সরকার ধরপাকড়ের মাধ্যমে সামাল দিচ্ছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার জন্য সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশ করার পাশাপাশি সরকারি পক্ষগুলো সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের মতো পেশাজীবী সংগঠনের নির্বাচনে জোর করে দলটির সমর্থকদের নির্বাচন থেকে দূরে রেখেছে। তাতে ফল হয়েছে উল্টো, সমালোচনা দেশ ছাড়িয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় বড় বড় মিছিল, ছাত্রলীগ কর্মীদের কৃষকদের ধান কেটে দেওয়ার মতো কর্মসূচি সরকার ঊর্ধ্বতন মহলের চিন্তাকে বাড়াচ্ছিল। এরই মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার পর যে ধরনের শোডাউন কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি করেছে তা নিয়ে চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকায় সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। সরকারের শীর্ষ মহল যেখানে সরকারি ব্যানারে বঙ্গবন্ধুর নাম দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে, সেখানে আওয়ামী লীগের এত বড় শোডাউনের পর করণীয় কি হতে পারে তা নিয়ে আলোচনাও হয়েছে। সরকার একটি সূত্র বলছে, এতদিন আওয়ামী লীগ ফেরত আসতে পারে এমন ভয় দেখিয়ে জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে জামাত এনসিপি কে মাঠের আন্দোলন থেকে দূরে রেখেছে। কিন্তু গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর শোডাউন এবং সবশেষ আজকে শোডাউনের পর সরকারের চিন্তা বিরোধী দল থেকে সরে এসে আওয়ামী লীগের দিকেই ঝুঁকছে। বিশেষ করে হামে শিশু মৃত্যু আর আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে ইউনূস প্রশাসনের দায় মোচনে বিএনপি সরকার যখন ব্যাকফুটে, আবার পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়া এবং সবশেষ 6 মাসের মধ্যে শেখ হাসিনার ফিরে আসার অডিও বার্তা প্রচারের পর সরকারের শীর্ষ মহলকে আওয়ামী লীগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24-এর 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগের 130 জনের মতো সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। অনেক নেতা দেশের বাইরে ও ভেতরে পালিয়ে আছেন। দলটির কার্যক্রমের উপর ইন্টারিম গভর্নমেন্টের পর বিএনপিও নিষেধাজ্ঞা বহাল রেখেছে। যদিও বিএনপি জামাত দুই দলই নির্বাচনের সময় আওয়ামী লীগের সমর্থকদের কাছে ভোট চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতায় নেমেছিল। ইন্টারিয়ামের আমল থেকে দলটির নেতাকর্মীরা কর্মসূচি বলতে ঝটিকা মিছিল করে আসছে। যদিও এসব মিছিল থেকে অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, তারপরও প্রায় রাজধানী ঢাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মিছিল করতে দেখা যাচ্ছে। পুলিশের একাধিক সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার আমল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল নিয়ে পুলিশকে বেশ বিপাকে পড়তে হয়, জবাবদিহি করতে হয়। অন্তর্বর্তী সরকার আমলে গত বছরের 24শে সেপ্টেম্বর একদিনই রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঝটিকা মিছিল করার সময় 244 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছরের নভেম্বরে আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় প্রায় 34 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের হিসেব অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় প্রায় 18,384 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। বিএনপি ক্ষমতায় আসার পর সাবেক মন্ত্রিসভার অন্তত 4 জন সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির 12 জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এত ধরপাকড়ের মধ্যেও কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির মিছিল ও
তৎপরতা থেমে নেই। গত মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেট্রা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য লিমন আল স্বাধীন। এই মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোড়ন দেখা দেয়। পরদিন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকায়। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, পদ্মাবাহিত জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের একটি গ্রামে ছাত্রলীগের 10 থেকে 12 জন নেতাকর্মী এক কৃষকের ধান কেটে দিয়েছেন। তাদের ধান কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় 10 থেকে 12 জন তরুণ জাতীয় পতাকা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় পতাকা হাতে নিয়ে একটি ধান খেতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরপর তারা একজন কৃষকের ধান কেটে দিচ্ছেন। ওই ধান মাথায় নিয়ে একটি নসিমন গাড়িতে তুলে দিচ্ছেন। ধান কাটতে সহযোগিতা করায় ওই এলাকার একজন কৃষক শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও জাজিরা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের ধন্যবাদ দিতেও শোনা যায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনটির এমন কার্যক্রমে বিপাকে পড়ে পুলিশ। উপরের মহলের চাপে খোঁজ নেওয়া শুরু করে। সরকারের শীর্ষ মহল থেকে পুলিশকে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়। 13 মে যখন এ নিয়ে আলোচনা চলছিল, তখন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর খবর আসে। প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করা মোশাররফ হোসেন একাধারে বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সফল শিল্পপতি ছিলেন। এই মুক্তিযোদ্ধা 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। যুদ্ধের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের নেতৃত্ব দেন তিনি। 1972 সালের সংবিধান প্রণেতাদের অন্যতম মোশাররফ হোসেন চট্টগ্রামের মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 6 বার এমপি হন। আমৃত্যু তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। 1996 সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 2022 সালের 7 ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় করা মামলায় 2024 সালের 27 অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ। পরে আরো বেশ কিছু মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে 2025 সালের 5 ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 2025 সালের 14 আগস্ট সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর থেকে শ্বাসতন্ত্রের জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। 13 মে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 14 মে চট্টগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে এই বর্ষিয়ার রাজনীতিবিদের জানাজা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় মানুষের ঢল নামে। বৃহস্পতিবার বেলা 11:15টায় চট্টগ্রাম নগরী জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল 10টা থেকে জানাজায় অংশ নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকেন। জানাজা শেষ হতেই মরদেহ নিয়ে রাখা হয় অ্যাম্বুলেন্সে। তখনই মাঠের চারপাশ থেকে হাজারো সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা অ্যাম্বুলেন্স ঘিরে স্লোগান ধরেন। তাদের কণ্ঠে ওঠে বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান। নেতা কর্মীরা স্লোগান ধরে প্রিয় নেতার মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এই সময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়ে থাকলেও তাদের করার কিছুই ছিল না। সামাজিক মাধ্যমের কল্যাণে মুহূর্তে ভিডিও ছড়িয়ে পড়লে সরকার উচ্চ মহলও এ নিয়ে আলোচনা শুরু হয়। যদিও সিএমপির পক্ষ থেকে আগে থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ এত বড় শোডাউন কিভাবে করলো সে বিষয়টি ভাবনায় ফেলেছে সরকারকে। কারণ বিএনপি ও সরকারের শীর্ষ মহল আওয়ামী লীগকে ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে। আওয়ামী লীগের পক্ষে যেতে পারে এমন কোনো কাজের ব্যাপারে অলিখিত কড়া বিধিনিষেধ আরোপ করে রাখা হয়েছে প্রশাসনে। যেমন 14 মে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের দেয়ালে
অফিস চার্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তি লেখা থাকায় তেলে বেগুনে জ্বলে ওঠেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 14 মে বিকেলে আকস্মিকভাবে অফিসটি পরিদর্শনে গিয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান। কার্যালয়ের দেয়ালে টাঙানো সিটিজেন চার্টারে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বাণী একজন গণমাধ্যম কর্মী ডেপুটি স্পিকারের নজরে আনেন। সেখানে লেখা, সরকারি কর্মচারীদের জনগণের সঙ্গে মিশে যেতে হবে। তারা জনগণের গোলাম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। এ সম্পর্কিত দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 40 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে ওই সাংবাদিক সিটিজেন চার্টারে বাম হাতের আঙ্গুল রেখে দেখিয়ে বলেন, এগুলো বহু আগে, এগুলো না থাকলে তো ভালো। এই ঘটনায় তিনি সাব রেজিস্ট্রারের কাছে ব্যাখ্যা জানতে চান। এই সময় ওই কর্মকর্তা দুঃখ প্রকাশ করে লেখাটি সরিয়ে ফেলবেন বলে জানান। 1 মিনিট 36 সেকেন্ডের অন্য একটি ভিডিওতে ডেপুটি স্পিকারকে বলতে শোনা যায়, এটা আসলে কি হতভম্বনা, হতাশাও বটে। আর আমি মনে করি যারা এই সমস্ত বিষয় ইগনোর করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। প্রশ্ন হলো, ডেপুটি স্পিকার কায়সার কামাল নিজেই আইনের লোক এবং তিনি ডেপুটি স্পিকার হয়েছেন বর্তমান সংবিধান অনুযায়ী। সেই সংবিধানে বঙ্গবন্ধুকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। বিএনপি আবার বিরোধী দলকে কথায় কথায় সংবিধান রক্ষার ছবক দেয়। তাহলে বিএনপি ডেপুটি স্পিকার কেন একটি চার্টারে বঙ্গবন্ধুর একটি উক্তি দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন? সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ভূ রাজনীতিতে কিছু নাটকীয় পরিবর্তন বিএনপিকে আওয়ামী লীগের বিষয়ে আরো ভাবিয়ে তুলেছে। এমনকি বিরোধী দল জামাত ও এনসিপি আওয়ামী লীগ সুবিধা নিতে পারে এই আতঙ্কে সরকার বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছে না। দৈনিক যুগান্তরের এক রিপোর্টে বলা হয়েছে, রাজনীতির মাঠে প্রকাশ্যে হাকডাক যতই থাক না কেন, ক্ষমতাসীন বিএনপি ও জামাত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দল কেউই আপাতত একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে না। রিপোর্টটিতে বলা হয়েছে, সরকার ও বিরোধী দলের মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে তাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হবে। আর এমন পরিস্থিতিতে বিপদ বাড়তে পারে বলে 3 দলের মধ্যে আলোচনা আছে। বলা হচ্ছে, আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফের ক্ষমতা যেতে পারলে কাউকে ছাড় দিবে না, বরং বিএনপির তুলনায় জামাত ও এনসিপি আওয়ামী লীগের বড় শত্রু, এমন আলোচনা আছে। সংশ্লিষ্টদের মতে রাজনীতিতে এসব আলোচনা ও পর্যালোচনার মুখে বিরোধীদের সরকার বোঝাতে চাইছে যে অতিরিক্ত কঠোর আন্দোলনে গেলে দেশে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। তাছাড়া বিষয়টি বিরোধী দলের নেতারাও জানেন। সরকার এমন কৌশলের উদ্দেশ্য হলো জামাতের সামনে দৃশ্যমান করা যে তারা বেশি কঠোর অবস্থানে গেলে আওয়ামী লীগের ফেরার সুযোগ তৈরি হতে পারে। অনেকের মতে 3 দলের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে এক ধরনের ভীতিও রয়েছে। ফলে রাজনীতির মাঠে যতই কঠোর অবস্থান দেখা যাক না কেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রশ্নে শেষ পর্যন্ত বিএনপি, জামাত ও এনসিপি ঐক্যবদ্ধ থাকবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। কিন্তু বাস্তবতা হলো, গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর শোডাউন ব্যাপক হারে বেড়েছে। এই শোডাউনগুলো সরকারের চিন্তা বাড়াচ্ছে, কারণ নতুন আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতি। পশ্চিমবঙ্গে গেরুয়া দলের জয়ের পর পুশিন আর সীমান্তে বেড়া দেয়া নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কে নতুন মোড় নিয়েছে। ভারতীয় ভিসা উন্মুক্ত করার কথা থাকলেও সেটি খুব সহসা না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে শেখ হাসিনা 6 মাসের মধ্যে দেশে ফেরার ঘোষণা সম্বলিত অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সরকার একটি সূত্র বলছে, এসব বিষয়ের কারণে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে উজ্জীবিত ভাব তারা দেখছেন। যদিও কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির পক্ষে আনুষ্ঠানিক কোনো সভা সমাবেশ করা সম্ভব নয়। কিন্তু পুলিশের একাধিক সূত্র বলছে, 17 মে দলটির সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তারা বড় ধরনের শোডাউন করতে চায়, এমন খবর পুলিশের কাছে আছে। বিষয়টি নিয়ে পুলিশকে তৎপর হতেও বলা হয়েছে। তবে পুলিশের কয়েকজন কর্মকর্তা বলেছেন, সারা দেশে অনেক বেশি সংখ্যক খন্ড খন্ড মিছিল হলে পুলিশের পক্ষে ঠেকানো সম্ভব নয়, কারণ এরই মধ্যে ব্যাপক ধরপাকড় করেও তেমন কোনো ফল পাওয়া যায়নি।
এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশে ছাত্রলীগের অস্বাভাবিক তৎপরতা শুরু হয়েছে এবং এটা অনেকটা সেই যে আওয়ামী লীগ জামানাতে ছাত্র শিবির যেভাবে করত তার ঠিক কাছাকাছি রেখে বাকি অংশটা প্রকাশ্য করা হচ্ছে। মানে অর্ধেক জামাত শিবিরের সেই যে গুপ্ত পলিসি, সেই পলিসি, আর বাকি অর্ধেক ছাত্রলীগের যে নিজস্ব যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা অনুযায়ী তারা কাজ করছে। আগে খবরটা বলে নেই, তারপরে খবরের কার্যকারণ এবং এই খবরের ফলে আমাদের রাজনীতিতে যে মৌলিক এবং গুণগত পরিবর্তন আসতে পারে এবং কি কি সম্ভাবনা হতে পারে, কি কি দুর্ঘটনা ঘটতে পারে এবং রাজনীতির যে কি কি মেরুকরণ আগামীতে ঘটতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। খবরটি হলো যে সারা বাংলাদেশে ছাত্রলীগের কমিটি হচ্ছে এবং প্রকাশ্যে সেই কমিটিগুলো তারা ঘোষণা করছে। কোনো কোনো ক্ষেত্রে সেই কমিটি গঠিত হওয়ার পরে সেই কমিটির যারা সদস্য তাদেরকে স্বাগত জানিয়ে তারা মিছিল করছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু এটা ছাত্রলীগের যে তৎপরতা সেই তৎপরতার তুলনায় একেবারে নগণ্য। ওভারঅল যে অন্য সময়গুলোতে যা হয় বা গত 18 মাসে আমরা দেখেছি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সেখানে একটা মব তৈরি হয়। ইনুস জামানাতে কখনো সেটা ছাত্রদল করেছে, কখনো বিএনপির লোকজন করেছে, কখনো জামাতের লোকজন করেছে, কখনো এনসিপির লোকজন করেছে। কিন্তু এই যে ছাত্রলীগের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ব্যাপারে শিবির, এনসিপি বা ছাত্র দলের মধ্যে ঠিক ওইরকম প্রস্তুতি দেখা যায়নি। অন্যদিকে ছাত্র লীগ এই যে কমিটি তারা করে যাচ্ছে, সেই কমিটি করার পর সেগুলো প্রচার এবং প্রচারণার জন্য তারা ইন্টারনেটের প্রোটোকলে প্রকাশ্যে মিটিং করছে, কথাবার্তা বলছে এবং সেই একই কথার ধারাবাহিকতা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাংলাদেশে যারা আছে এই মুহূর্তে তারাও এই নিয়মিত এই ধরনের ওয়েব মিটিংগুলোতে অংশগ্রহণ করছে। অনেকে পালিয়ে আছেন, অনেকে স্থানচ্যুত, কিন্তু তারা প্রকাশ্যে যে কথাগুলো বলছে তা দেশবাসী দেখছে। তো নতুন সরকারের যে এই সময় মাত্র 2 মাসের মাথায় ছাত্রলীগের এই যে তৎপরতা এবং ছাত্রলীগের হাত ধরে আওয়ামী লীগের অন্যান্য সংগঠন তাদের যে অগ্রযাত্রা, এগিয়ে যাওয়ার যে একটা প্রত্যয়, এটি আমি মনে করি আমাদের রাজনীতির যে সামনের দিনগুলো যে সমীকরণ সেই সমীকরণ মারাত্মকভাবে বদলে দেবে। আওয়ামী লীগকে যত সহজ মনে করা হয়েছিল বা ছাত্রলীগকে যত সহজে দমন করার কথা চিন্তা করা হয়েছিল বা যেভাবে মানুষজনের মধ্যে একটা বিশ্বাস, আস্থা তৈরি হয়েছিল যে এরা কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না, এদের অবস্থা মুসলিম লীগের মতো হবে, এরকম যারা আলাপ আলোচনা করেছিলেন তারা সঙ্গত কারণে বর্তমান ছাত্রলীগের এই তৎপরতা দেখে হতাশ। এখন হঠাৎ করে ছাত্রলীগ বা আওয়ামী লীগ এরকম যে তৎপর হচ্ছে কেন? প্রথমত আপনারা দেখেন যে সরকারের সঙ্গে অর্থাৎ বিএনপির সঙ্গে জামাতের, বিরোধী দল জামাতের সম্পর্কটা টানাপোড়েন চলছে এবং এই সম্পর্কটা একটা অসম সম্পর্ক। অসম সম্পর্ক দুই দিকে। যদি আপনি জনগণের সমর্থন, জনপ্রিয়তা এবং সংখ্যা দেখেন, সেই বিচারে জামাতের সঙ্গে আসলে বিএনপির কখনো তুলনা হয় না। বিএনপি সেখানে এক মানে অনন্য উচ্চতায়, অসম। বিএনপি যেখানে হাতি হয়, জামাত এখানে বড় জোর একটা ছাগল, এর বেশি নয়। কিন্তু যদি আপনি সাংগঠনিক ক্ষমতা ধরেন, অর্থনৈতিক শৃঙ্খলা ধরেন, ডেডিকেটেড দলের প্রতি যারা
ডেডিকেটেড বা যাদের ডেডিকেশন রয়েছে, এই ধরনের লোকজনের আধিক্যের কথা চিন্তা করেন, একটা সংঘবদ্ধ রেজিমেন্টাল ফোর্সের কথা চিন্তা করেন, তাহলে আপনি জামাতকে ধরতে পারেন একটা অতি উচ্চ মার্গের শিকারী বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার অথবা আফ্রিকার সিংহ, তা আবার মেয়ে সিংহ নয়, পুরুষ সিংহ। আর অন্যদিকে দেখা গেল যে খুব বিশাল একটা শরীর আছে বিএনপির, কিন্তু নিজেকে রক্ষা করার মানে তার ওইরকম কোনো পলিসি নেই। আপনি এটাকে হাতির সঙ্গে তুলনা করতে পারেন। হাতি রাগ হয়ে সে তাণ্ডব করতে পারে, কিন্তু শিকারীর বন্দুক বা কোনো শিকারী প্রাণীর যে আক্রমণ তার থেকে নিজেকে সে রক্ষা করতে পারে। অথবা ধরেন জেব্রা, জেব্রার সবচেয়ে বড় শক্তি হলো তার দুটো পা, প্রচন্ড শক্তিশালী দুটো পা। সে যদি তার কোনো পায়ের নাগালে কাউকে পায় এবং সে কাউকে লাথি দিতে মারতে পারে, সেটা বাঘ হোক সিংহ হোক, স্পট ডেথ। এবং এই দুর্বলতাটা বাঘ সিংহ জানে, এই জন্য তারা করে কি, পায়ের ওই জায়গাটাতে না, সে ভিতরে এসে রানের এমন একটা জায়গাতে কামড় বসায় যাতে করে সে আর পা চালাতে পারে না। তো সেই দিক থেকে রেজিমেন্টাল ফোর্স, অর্থ, কৌশল, তাদের যে বিদেশি বন্ধু, যেমন ধরেন এখন বিএনপির কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই বিদেশে। তো ভারত, পাকিস্তান, মানে আমেরিকা, মানে কোন দেশের সাথে বিএনপির যে কৌশলগত বন্ধুত্ব, এটা শূন্য, জিরো। কিন্তু জামাতে কি আছে দেখেন, জামাতের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক, তুরস্কের ভালো সম্পর্ক, ইরানের ভালো সম্পর্ক, চীনের ভালো সম্পর্ক, এবং এরা টাকা দিয়ে, প্রয়োজনে টাকা দিয়ে, কিংবা ওই যাকে বলে ওদের যে বায়তুল মাল রয়েছে, সেই বায়তুল মালে তারা অর্থ দিয়েও তারা জামাতের সাথে সম্পর্ক রক্ষা করবে। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো, ইচ অ্যান্ড এভরি কান্ট্রি। আচ্ছা, এই গেল ওদের অবস্থা। আপনি আওয়ামী লীগের অবস্থা চিন্তা করেন। আওয়ামী লীগের সঙ্গে ভারতের কৌশলগত মিত্রতা রয়েছে, মানে ভারত আওয়ামী লীগের জন্য সবকিছু করতে পারে। এরপর তাদের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে রাশিয়ার, এবং ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক রয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের। তাদের সঙ্গে আমেরিকার অসাধারণ এক সম্পর্ক আছে আওয়ামী লীগের। এখন দেখেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আমেরিকাতে এবং ইউরোপে আছে, বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। সম্পর্ক না থাকলে এটা হতো না। এরপর তাদের সাথে শেখ হাসিনার সাথে একেবারে পারিবারিক সম্পর্ক বর্তমান কাতারের আমিরের সাথে। তিনি তাকে সন্তানের মতো স্নেহ করেন। এ কারণে তার বাবা শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু ছিলেন। এই গেল কাতার। দুবাইয়ের সাথে কিন্তু তার সম্পর্ক খারাপ না। এবং শেষের দিকে, অর্থাৎ শেখ হাসিনার জমানার শেষ 2 বছরে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শেখ হাসিনার একটা অত্যন্ত ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। এবং সৌদি আরবের যে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো বাংলাদেশে রিফাইনারি স্থাপন করবে, এবং এই রিফাইনারি থেকে তারা তেল রিফাইন করে এশিয়ার দেশগুলোতে তারা সরবরাহ করবে। এই ধরনের একটা চুক্তিতে তারা প্রায় উপনীত হয়ে গিয়েছিল। তারা ইস্টার্ন রিফাইনারি থেকে শুরু করে অন্যান্য রিফাইনারি আধুনিকরণ এবং নিজেদের রিফাইনারি প্রতিষ্ঠার ব্যাপারে সৌদি আরব একটা বিশাল বিনিয়োগ করতে চেয়েছিল। এটা কতশো বা মানে কত বিলিয়ন বা ট্রিলিয়ন ডলার, এটা আমরা এখন পর্যন্ত জানি না। তো এটা হলো সৌদি আরবের সাথে সম্পর্ক। এবং সৌদি আরব কিন্তু কারোর সাথে সম্পর্ক করলে সেই সম্পর্কটা তারা হোল্ড করে। আরবদের কিন্তু একটা শব্দ আছে, হামিম মতো বিপদের দিনের বন্ধু। ওই যেমন ডোনাল্ড ট্রাম্পের সাথে এই মোহাম্মদ বিন সালমানের একটা সম্পর্ক ভালো ছিল, ফলে জো বাইডেন 5 বছর চেষ্টা করেও সেই সম্পর্কটা ভাঙতে পারেনি এবং নিজে সেই সম্পর্কটা তৈরি করতে পারেনি। তো আওয়ামী লীগের সেই সম্পর্কটি আছে। তো এরকম আমি এই কটা রাষ্ট্রের নাম বললাম, অর্থাৎ সৌদি আরব, কাতার, তারপর যাকে বলা হয় রাশিয়া,
ভারত, এর বাইরে আরো অনেক দেশের সাথে তার সম্পর্ক থাকতে পারে, এমনকি শেষ দিকে পাকিস্তানের সাথে তাদের কিন্তু সম্পর্ক হয়ে গিয়েছিল। তো সেইগুলো যদি চিন্তা করেন তাহলে এই যে বর্তমান সরকার, সেই সরকার হলো অনেক বড় বিস্তৃত একটা সরকার, বহু সংখ্যক 35% লোক তাদের সমর্থন আছে, কিন্তু এই লোকগুলোর সাথে একে অপরের সঙ্গে সম্পর্ক নেই। এই দলের মধ্যে একজন সিঙ্গেল লোক নেই যে ডাকলে এই 35% লোক চোখ বুজে তার কথা মতো আসবে এবং তার কথা পালন করবে, যেভাবে শেখ হাসিনার কথা পালন করে, যেভাবে জামাতের লোকজন তার আমিরের কথা পালন করে, এমনকি ডাক্তার মাসুদের কথা যেভাবে পালন করে, বিএনপিতে এরকম একজন ডাক্তার মাসুদ পাবেন না, জামাতের সভাপতি পাবেন না, বিএনপিতে এইভাবে একজন শেখ হাসিনা নাই, একজন জাহাঙ্গীর কবির নানক নাই, একজন আলাউদ্দিন নাসিম নাই, একজন আরো অনেক, এমনকি ওবায়দুল কাদেরও নেই। তো এই মানে অপূর্ণতাগুলো আপনাকে চিন্তা করতে হবে। ঠিক সেই অপূর্ণতার মধ্যে 11 দল, অর্থাৎ বর্তমান যে বিরোধী দল আছে তাদের যে জোট 11 দল, তাদের সঙ্গে সরকারের একটা সম্পর্ক যাচ্ছে, তার নাপরীন সম্পর্ক যাচ্ছে, এবং এটি কতগুলো ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। সেই ইঙ্গিতের প্রেক্ষিতে একেবারে বাংলাদেশের সঙ্গে ভারতের, অর্থাৎ বর্তমান সরকারের সঙ্গে ভারতের যে একেবারে দহরম মহরম সম্পর্ক হয়ে যাওয়ার কথা, সেটা থেমে গেছে। 2 নম্বর হলো যে আইএমএফ যেখানে বলেছিল যে তারা একটা নির্বাচিত সরকার আসার সঙ্গে সঙ্গে ঋণ ছাড় করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তারা ঋণ দেবে না, আইএমএফ বেঁকে বসেছে, আইএমএফ এখন ঋণ দিচ্ছে না, এবং তারা স্বয়ং প্রধানমন্ত্রীর সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলছে। আইএমএফ, খলিলুর রহমান আমেরিকার লোক, তিনি বারবার আমেরিকা যাচ্ছেন, এই যে চীন সফর করছেন, চীন সফর করে আবার তিনি আমেরিকাতে যাচ্ছেন। তো সব মিলিয়ে একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। এখন সেই শূন্যতার জায়গাটা পূর্ণ করার জন্য জামাতের সঙ্গে যদি আওয়ামী লীগের একটা সমঝোতা হয়, অথবা বিএনপির সঙ্গে যদি আওয়ামী লীগের একটা সমঝোতা হয়, এটা অস্বাভাবিক কিছু না। এর কারণ হলো একে অপরের মধ্যে, অর্থাৎ বিএনপির মধ্যে এবং জামাতের মধ্যে যে অসম যুদ্ধ, অসম প্রতিযোগিতা, এটা একজন বলছে সংখ্যার দিকে আমি শ্রেষ্ঠ, আর একজন বলছে কৌশল এবং বন্ধুত্বের দিকে, অ্যাসেটের দিকে আমি শ্রেষ্ঠ। এবং সবসময় দেখবেন যে প্রযুক্তি এবং অ্যাসেট, ফরেন সাহায্য যাদের থাকে তারাই জয়লাভ করে, খুব সংখ্যায় ছোট হওয়ার সত্ত্বেও। সাদ্দাম হোসেন ইরাক শাসন করেছেন, খুব অল্প সংখ্যক লোক নিয়ে সুন্নি মতাবলম্বী হয়ে তিনি ইরাক শাসন করেছেন, যেখানে ইরাকের বেশিরভাগ লোক শিয়া মতাবলম্বী। এরপর ধরেন ইসরায়েলের কথা চিন্তা করেন, ইসরায়েল সমস্ত বিশ্বের দাপট দেখাচ্ছে, তার প্রযুক্তি দ্বারা, তার অর্থ দ্বারা, তার শক্তিশালী সেনাবাহিনী দ্বারা, এবং বিদেশে তার আমেরিকা এবং ইউরোপের মতো বন্ধু থাকার কারণে। জামাতের ঠিক ওইরকম একটা রেজিমেন্ট ফোর্স, যার যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই বিএনপির চাইতে শ্রেষ্ঠতর এবং খুব ইফেক্টিভ। তো সেই দিক থেকে তারা আবার ক্ষমতায় আসবে, আবার ভোট যুদ্ধ হবে। তারা এই যে গত 18 মাসে তারা ক্ষমতা যেভাবে চালিয়েছে, সেই ক্ষমতায় যে চালানোর পেছনে তাদের ভুল ত্রুটিগুলো তারা এখন মূল্যায়ন করছে। এই গত নির্বাচনে তাদের বিজয়ী হওয়ার কথা ছিল, তারা বিজয়ী কেন হলো না ওটাও তারা মূল্যায়ন করছে। কাজেই আবার তারা একটা ফাইটিং এ যাবে এবং বিজয়ী হবে, এবং যত দ্রুত এটা করা যায়, ইভেন ইফ ইট ইজ টুমরো, তারা তো সেই কাজগুলো করবে। এবং সেই কাজের জন্য তারা যদি মনে করে যে আওয়ামী লীগের সঙ্গে তলে তলে সম্পর্ক রাখা দরকার, ভারতের সাথে সম্পর্ক রাখা দরকার, আওয়ামী লীগের যে ম্যান পাওয়ার অ্যাসেট গুলো আছে সেগুলো তাদের ওন করা দরকার, এখানে একটা যাকে বলে ছাড় দেওয়া হতে পারে, এবং সেই ছাড়ের ভিত্তিতে ছাত্রলীগ এখানে তৎপরতা চালাতে পারে, আওয়ামী লীগের লোকজন তারা বাংলাদেশে ফিরে আসার, নতুন করে সবকিছু শুরু করার চিন্তা ভাবনা করতে পারে। এই গেল এক। অন্যদিকে বিএনপি যারা নেতৃত্ব রয়েছে তারাও ভাবতে পারে যে জামাত তো আমাদেরকে ছাড়বে না, আমরা যদি আওয়ামী লীগকে ছেড়ে দেই তাহলে আওয়ামী লীগ জামাত নিয়ে নেবে,
এবং তখন আওয়ামী লীগ এবং জামাত একত্রে মিলে আমাদের ঘাড় মটকাবে। কাজেই আমরা যদি মাঠে আওয়ামী লীগকে ছেড়ে দিই, তাদের সঙ্গে আমাদের খুব বেশি বন্ধুত্ব থাকার দরকার নেই, জাস্ট ছেড়ে দিলাম, তাহলে কেবলমাত্র ৭১ নিয়ে আমরা মাঝে মধ্যে একটু খোঁচা দিয়ে দিলাম, আর অমনি ৭১ নিয়ে আর জামাতের সেই মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা নিয়ে দুই পক্ষের মধ্যে একটা রেষারেষি বাড়লো, মারামারি, কাটাকাটি, হানাহানি, রাজনৈতিক প্রতিযোগিতায় তারা ব্যস্ত থাকলো, আমরা আমাদের ক্ষমতা রাজনীতি করলাম এবং আমরা বলতে থাকলাম, দেখো আওয়ামী লীগ কত খারাপ, জামাত কত খারাপ, তারা ঝগড়া করছে, ঝাঁটি করছে, এত বছর পরে মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতার এই ইতিহাস নিয়ে তারা যে কাজগুলো করছে এগুলো মোটেও ঠিক নাই। তো এইরকম একটা সমীকরণ চলতে পারে, এবং সেটা যদি আসলেই চলে মানে কি, যে কোন একটা ঘটনা হয়তো ঘটছে, বিনা ঘটনায় অনেক কিছু হচ্ছে না, এখন মানে সব কথা এই মুহূর্তে বলা যাবে না, বাট আপনারা ১৫ দিন পরে এই জিনিসগুলো দেখতে পাবেন, জাস্ট আফটার 15 days প্রকাশ্যে দেখতে পাবেন ভারতের কিছু মনোভাব, পাকিস্তানের কিছু মনোভাব, আমেরিকার মনোভাব, এবং ওটার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের কিছু কর্মকাণ্ড। আপনারা জাস্ট আফটার 15 days এগুলো আপনার কাছে ওপেন আপ হয়ে যাবে। মানে এটা হলো মে মাস, তো মে মাসের কুরবানির আগে অথবা কুরবানির পরে জাস্ট আপনারা এমন কিছু দেখবেন যেটা আউট অফ ইউর ইমাজিনেশন, আপনারা কল্পনাই করতে পারছেন না। তো সেই সময়টাতে ছাত্রলীগের এই যে তৎপরতা, কমিটি গঠন, যে যাই মনে করুক না কেন, একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার কাছে মনে হচ্ছে এর অনেক সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।